হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা তোমাদের ক্লাস 7 এর পরিবেশ ও বিজ্ঞান থেকে প্রথম যে চ্যাপ্টারটা পড়ছিলাম ভৌত পরিবেশে, সেটা হচ্ছে তাপ। তার উপর আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাস আমরা প্রোভাইড করতে চলেছি। এই চ্যাপ্টার থেকে আমরা দুটো অলরেডি ক্লাস দিয়ে দিয়েছি। সেখানে কিন্তু অনেক বেসিক জায়গা, অনেক সহজ সহজ মানে আমাদের যে কনসেপ্ট গুলো আছে সেগুলো একদমই জলের মতো সহজ করে কিন্তু বুঝিয়ে দিয়েছি। যেমন আমাদের উষ্ণতা স্কেল গুলো রয়েছে, থার্মোমিটারের বিভিন্ন স্কেল রয়েছে, সেলসিয়াস, কেলভিন স্কেল রয়েছে, ফারেনহাইট স্কেল, সেলসিয়াস ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা, কিছু গাণিতিক সমস্যা, তাপ উষ্ণতার ধারণা, নানা রকমের যে কনসেপ্ট গুলো আমাদের বইয়ের মধ্যে আছে সেগুলো একদম জলের মতো সহজ করে বোঝানো হয়েছে। যারা দেখনি অবশ্যই দেখে নিও। এবং ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করা হবে, যদি ক্লাসটা ভালো করে ফলো করো, ভালো করে যদি দেখো, বুঝে নাও, এরপর তোমরা প্রশ্ন বিচিত্রা করবে, দেখবে সমস্ত প্রশ্নের আনসার তোমরা কিন্তু করতে পারবে, বা স্কুলের পরীক্ষাতেও কিন্তু সমস্ত প্রশ্নের আনসার তোমরা করতে পারবে। ওকে, তাহলে ক্লাসটা কিন্তু অবশ্যই, যারা আগের ক্লাস দুটো দেখনি অবশ্যই দেখে নিও, এবং তারপরে এই ক্লাসটা দেখবে তাহলে আর অসুবিধা হবে না। চলো আমরা শুরু করব আমাদের আজকের ক্লাসে। আমরা আগে তাপ উষ্ণতা সম্পর্কে, উষ্ণতার বিভিন্ন স্কেল সম্পর্কে আলোচনা করে নিয়েছি। এককটা আমাদের বলা হয়নি, তাই না? এককটা আমরা বলবো। প্রথমে আমরা দেখব উষ্ণতার একক। ওকে, উষ্ণতার একক। উষ্ণতার একক দেখব। আমাদের পরীক্ষায় কিন্তু আসে উষ্ণতার সিজিএস একক লেখো, এসআই এককে একক লেখো, এটা কিন্তু আসে। ওকে, আবার তাপের একক, সেটাও কিন্তু আমাদের পরীক্ষায় আসে, তাপের একক। ওকে, উষ্ণতা যদি আমরা একক দেখি তাহলে ডিগ্রি সেলসিয়াস। কেমন? উষ্ণতা যদি আমরা একক দেখি তাহলে ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে আমার কি একক বলতো? সিজিএস একক। সিজিএস পদ্ধতিতে, মানে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। এটাকে আমরা কিভাবে লিখি? ডিগ্রি চিহ্ন ছোট করে তারপরে সি, সি মানে সেলসিয়াস, ডিগ্রি সেলসিয়াস এটা আমরা লিখি। এবং যদি আমরা উষ্ণতার এসআই একক লিখি, উষ্ণতার এসআই একক, তাহলে সেটা কি হবে? উষ্ণতার এসআই একক হবে কেলভিন। কেলভিন বলা হয়। কেমন? কেলভিন স্কেল আমরা পড়েছি, তাই না? কেলভিন স্কেল তোমরা অবশ্যই কমেন্টে লিখবে যারা ক্লাসটা ফলো করেছো। কেলভিন স্কেলে নিম্ন স্থিরাঙ্ক কত, ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত, আর প্রাথমিক অন্তর কত? এই প্রশ্নের আনসার অবশ্যই কমেন্টে তোমরা লিখবে। ওকে, কেলভিন স্কেলে আমরা কিভাবে লিখি? মানে উষ্ণতার একক এসআই একক কেলভিন, এবং এটাকে আমরা শুধু কে লিখি, কে। ডিগ্রি চিহ্ন কিন্তু দিন আমরা ক্লাসে আলোচনা করে নিয়েছিলাম। কেমন? অনেকে কিন্তু ভুল করে, তোমরা কখনো এই ভুলটা করবে না। ওকে, উষ্ণতা একক হলো। উষ্ণতাটাকে আরেকটা কি বলা হয় বলতো? তাপমাত্রা বলা হয়, তাপমাত্রা। তাহলে তাপমাত্রা বা উষ্ণতার একক হলো। তাপের একক কি? আমরা বলেছিলাম তাপ কিন্তু সরাসরি উষ্ণতা যেমন মাপতে পারি, আমরা থার্মোমিটার যদি হয় তাহলে আমরা থার্মোমিটার নিয়ে উষ্ণতা মাপতে পারি, জ্বর মাপতে পারি, তাই না? তাহলে শরীরের তাপমাত্রা আমরা থার্মোমিটার দিয়ে মাপতে পারি, মানে উষ্ণতা তাপমাত্রা সরাসরি মাপা যায়। কিন্তু তাপ, মনে রাখবে, সরাসরি তাপ, কোন একটা বস্তুর মধ্যে কতটা তাপ আছে সেটা কিন্তু তুমি মাপতে পারবে না। কোন একটা বস্তু কতটা তাপ ছেড়ে দিল, বা কোন একটা বস্তু কতটা বাইরে থেকে তাপ নিল, সেটা মাপতে পারবে। তাহলে কি মাপা যায় তাপের মধ্যে? গৃহীত, মানে যেটা যে তাপটা নিচ্ছে, নেওয়া তাপ, ভালো করে কি বলে? গৃহীত তাপ। সেই গৃহীত তাপ বা যে তাপটা কোনো বস্তু ছেড়ে দেয়, ছেড়ে দেওয়া তাপ, ভালো করে বলা হয় বর্জিত তাপ। তাহলে গৃহীত বা বর্জিত তাপের পরিমাণটা মাপা যায়। সরাসরি কোনো বস্তুর মধ্যে কতটা তাপ আছে সেটা কিন্তু মাপা যায় না। ওকে, এই জিনিসগুলো মনে রাখবে, ভালো করে কনসেপ্টগুলো ভালো করে বুঝে নেবে, তাহলে উঁচু ক্লাসে দেখবে একদম জলের মতো পরপর তোমরা সমস্ত জিনিসগুলো কিন্তু বুঝতে পারবে। তাপের একক কি? তাপের সিজিএস একক হচ্ছে ক্যালোরি। কি বলা হয়? ক্যালোরি বলা হয়। ওকে, ক্যালোরি, এবং এটাকে লেখা হয় সিএএল, ক্যালোরি। ওকে, এসআই একক কি? তাপের এসআই একক হচ্ছে জুল। ওকে, যন্ত্র, প্রশ্ন আসানোর সময় কোন যন্ত্রের সাহায্যে মাপা যায়? উষ্ণতা বা তাপমাত্রা কোন যন্ত্রের সাহায্যে মাপা যায় বলেছিলাম, এখন আমরা বললাম থার্মোমিটার যন্ত্রের সাহায্যে মাপা যায়। তাহলে থার্মোমিটার, থার্মোমিটার যন্ত্রের সাহায্যে উষ্ণতা মাপা হয়। থার্মোমিটার আবার অনেক রকম হয়। আমরা থার্মোমিটারের মধ্যে যে তরলটাকে দেখতে পাই, চকচকে তরল, সেই তরলটা কি বলতো? পারদ। বলেছিলাম পরীক্ষায় আসে, থার্মোমিটারের মধ্যে যে তরলটি থাকে সেটি কি? সেটা হলো পারদ। পারদ একটা ধাতু অথচ তরল। তাহলে থার্মোমিটারে থাকা তরল ধাতুটির নাম লেখো, উত্তর হবে পারদ। মনে থাকবে। আবার কিছু কিছু থার্মোমিটার থাকে যেখানে অ্যালকোহল ভরা থাকে, গ্যাসীয় থার্মোমিটার হয়, নানা রকমের থার্মোমিটার হয়। আবার বিভিন্ন থার্মোমিটারের দাগ কাটাগুলো, মানে স্কেল, মানে অংশাঙ্কিত জায়গাগুলো আলাদা আলাদা হয়। ডাক্তারের থার্মোমিটার আলাদা রকম মাপ থাকে, অন্যান্য থার্মোমিটার আলাদা রকম মাপ থাকে। নর্মাল থার্মোমিটার আমরা কি দেখছিলাম? সিজিএস যদি হয় তাহলে 0 থেকে 100 ঘর পর্যন্ত দাগ থাকে। আর যদি মানে সেলসিয়াস যদি হয় তাহলে 0 থেকে 100। কেলভিন যদি হয় তাহলে 273 থেকে 373। ফারেনহাইটে দেখছিলাম আমরা 32 থেকে 212 পর্যন্ত দাগ দেওয়া থাকে, তাই না? যাই হোক, থার্মোমিটার যন্ত্রে মাপা হয় উষ্ণতা বা তাপমাত্রা। তাপ কিসে মাপা হয়? তাপ মাপা হয়, তাপ মানে কি? ক্যালোরি এককটা। তাহলে ক্যালোরি থেকে ক্যালোরি,
ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে কি মাপা হয় বলতো? গৃহীত বা বর্জিত তাপ। বা সোজা যদি জিজ্ঞাসা করে যে তাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা যায়, তোমরা লিখবে ক্যালোরিমিটার। উষ্ণতা কোন যন্ত্রের সাহায্যে মাপা যায়, লিখবে থার্মোমিটার। মনে থাকবে। আর তাপ কি বলেছিলাম বলতো? তাপ এবং উষ্ণতা কাকে বলে? বলেছিলাম তাপ হলো এমন মানে তাপ হলো এক প্রকার শক্তি, যেটা যখন কোনো বস্তু নেয় তখন গরম হয়ে যায়। তুমি গ্যাসের মধ্যে একটা পাত্র নিয়ে তাতে জল নিয়ে গ্যাসটা অন করে দিয়েছো, তাহলে জলটা পাত্রের মধ্যে বা হাঁড়ির মধ্যে জলটা গরম হবে। তাহলে তাপ গ্রহণ করলে, তাপ নিলে বস্তু গরম হয়, তাই না? আবার কোনো ওই গরম জলটা এবার তুমি ফাঁকা জায়গায় রেখে দিলে, দেখলে কিছুক্ষণ পরে সেটা ঠান্ডা হয়ে গেল, তাই না? তাহলে কোনো যে জিনিসটা নিলে কোনো জিনিস গরম হয় এবং যে জিনিসটা ছেড়ে দিলে বস্তু ঠান্ডা হয়, সেটাই তো তাপ। তাহলে সেটাকে তোমরা ওরকমভাবে লিখবো না যে যে জিনিসটা নিলে কোনো বস্তু গরম হয় আর যে জিনিসটা ছেড়ে দিলে বস্তু ঠান্ডা হয় সেটাকে তাপ বলে। সেটা লেখা যাবে, কিন্তু একদম সহজ হয়ে গেল। এরকম ভাবে তো লিখলে আমাদের হবে না, আমাদের একটু ভালো করে লিখতে হবে। তাহলে আমরা লিখবো যে এই যে আমাদের আলো জ্বলছে, আলো এক ধরনের শক্তি, সেরকম তাপটাও এক ধরনের শক্তি। আমরা লিখবো তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় বা গরম হয়, এবং যা ছেড়ে দিলে বা বর্জন করলে বস্তু শীতল বা ঠান্ডা হয়। ওকে, এটা লিখতে হবে। আর উষ্ণতা কি দেখছিলাম? উষ্ণতা হলো বস্তুর তাপীয় অবস্থা, যেটা তাপ প্রবাহের অভিমুখ নির্দেশ করে দেয়। বেশি উষ্ণতার বস্তু থেকে কম উষ্ণতার বস্তুতে তাপ যায় যতক্ষণ না তাপ দুটোর সমান সমান উষ্ণতা সমান সমান হয়। ওকে, তাহলে তাপ কোন দিক থেকে কোন দিকে যাবে সেটা কে ঠিক করে দেয়? উষ্ণতা বা তাপমাত্রা। ধরো এই যে একটা বস্তু রয়েছে, ধরো আমি এখানে বলছি আমি এই একটা বস্তু রয়েছে এবং এখানে কানেক্ট মানে যুক্ত করা আছে, এখানেও একটা বস্তু আমার ধরো রয়েছে। আমি জাস্ট এরকম ছবি দিচ্ছি তোমাকে সহজ করে বোঝানোর জন্য। ধরো এইখানে আমার উষ্ণতা হচ্ছে, এখানে উষ্ণতা হচ্ছে আমার কত বলবো, 75ই বললাম, 75 ডিগ্রি সেলসিয়াস। এখানে উষ্ণতা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এই বস্তুটা হচ্ছে এ, এই বস্তুটা হচ্ছে বি। যারা আগের ক্লাসগুলো দেখেছো তারা নিশ্চয়ই বলতে পারবে যে এই দুটোর মধ্যে নিশ্চয়ই কোনটা বেশি উষ্ণতা। এটা উষ্ণতা বেশি 75, এটা কম উষ্ণতা, সেটা কম, মানে এটা বেশি, মানে এটা ঠান্ডা, এটা বেশি গরম, তাই তো? তাপ কোন দিক থেকে কোন দিকে যাবে? বেশি উষ্ণতার বস্তু থেকে কম উষ্ণতার বস্তুতে তাপ যাবে। তাহলে উষ্ণতার সাহায্যে আমরা বলতে পারবো যে তাপটা কোন দিক থেকে কোন দিকে যাবে। বেশি উষ্ণতা থেকে কম উষ্ণতার দিকে তাপ যাবে। তাহলে এই দিক থেকে আমাদের এই তাপগুলো কিন্তু এদিক থেকে এদিকে যাবে। কতক্ষণ যাবে? যতক্ষণ না দুটো উষ্ণতা কমবে। ধরো এটা 5 কমলো, 5 কমে কত হলো? এটা 70 হলো। তাহলে ওই 5টা এ নেবে, তাহলে হয়ে গেল 25 আর 5 30। ধরো আবার 10 কমলো, আবার 10 কমলো, তাহলে এ 60 হয়ে গেল। তাহলে ওই 10টা নেবে, তাহলে হয়ে গেল 40। এ আরো হয়তো দেখা গেল 10 কমলো, তাহলে 50 হয়ে গেল, তাহলে আর 10টা নিল, 50 হয়ে গেল। দেখো দুটো সমান হয়ে গেল, তখন কিন্তু আর এ থেকে বি তে তাপ যাবে না, বা বি থেকে এ তে আর তাপ আসবে না। মানে এ থেকে বি তে তাপ যাচ্ছিল, যখনই সমান সমান হয়ে গেল তখন কিন্তু আর তাপের আদান প্রদান মানে দেওয়া নেওয়া আর চলবে না। বোঝা গেল? ধরো একজনের কাছে 75 টাকা ছিল, একজনের কাছে ছিল 25 টাকা। আমি বললাম যে তোমাদের টাকাটা সমান সমান করো, যার কাছে বেশি টাকা আছে সে কম জনকে দাও, এমন টাকা দেবে যাতে করে দুজনের টাকা সমান সমান হয়। তো তুমি যারা হিসাব করতে পারো তাহলে কম কম করে করে প্রথমে 5 টাকা দিলে, তোমার 70 টাকা পড়ে থাকলো, ওর বন্ধুর হয়ে গেল 30 টাকা। আরো 10 টাকা দিলে তোমার 60 টাকা পড়ে থাকলো, ওর 40 হলো। এমনি করে আরো 10 টাকা দিলে 50 হয়ে গেল তোমার কমে, আর বন্ধুর বেড়ে হয়ে গেল 50। এবার সমান সমান তুমি স্যার এবার আমাদের সমান সমান হয়েছে। এবার আমি যদি প্রশ্ন করি যে আচ্ছা তুমি কত টাকা দিলে ওকে টোটাল? তোমার 75 ছিল, তুমি শেষে 50 হলো, তাই না? তাহলে কত তোমার এখানে কমলো? 25 কমলো, 25 কমলো। এর কত বাড়লো? 25 ছিল 50 হলো, তাহলে বাড়লো কত? 50 থেকে 25 যদি বাদ দিই তাহলে কত হবে? 25। তার মানে তুমি যে টাকা ওকে দিলে ওই টাকাটাই নিল, 25 টাকা তুমি দিলে আর ও 25 টাকা পেলো। তোমার 25 টাকা কমে 50 হলো, আর এর 25 টাকা বেড়ে 50 হলো। মানে এ যে টাকা দিল এ তত টাকা নিল। উষ্ণতাটাও তাই, এখানে যতটা উষ্ণতা কমবে, এখানে উষ্ণতা কত কমলো? 25। আর এখানে যে উষ্ণতাটা বাড়লো সেটাও কিন্তু 25 হবে, সমান সমান হবে। একটা বস্তু আর একটা বস্তু যখন টাচ হয়ে থাকে, যুক্ত থাকে, তাপীয় সংযোগ যখন থাকে, কেমন? তাপীয় তাপীয় সংযোগে থাকা অবস্থায়, কেমন? তাপীয় সংযোগে থাকা অবস্থায় কি হবে? দুটো আলাদা উষ্ণতার বস্তুর মধ্যে কি হবে? তাপের আদান প্রদান হবে। বেশি উষ্ণতার বস্তু থেকে তাপ কম উষ্ণতার বস্তু দিকে প্রবাহিত হবে বা যাবে যতক্ষণ না দুটো বস্তুর উষ্ণতা সমান হয়। ওকে, এবং যখন দুটো বস্তুর উষ্ণতা সমান সমান হয়ে যাবে তখন তাপের আদান প্রদান বন্ধ হয়ে যাবে।
এই যে অবস্থা একে বলা হয় তাপীয় সাম্যাবস্থা। তাপীয় কি হয়ে গেল, সমান সমান হয়ে গেল তার সাম্যাবস্থা, মানে সাম্য অবস্থা। সাম্য অবস্থা মানে ব্যালেন্স হয়ে গেল, দুজনের তাপ ব্যালেন্স হয়ে গেল। তাহলে এখানে হলো কি, উত্তপ্ত বস্তু যে তাপটা ছেড়েছে, উত্তপ্ত বস্তু কর্তৃক বর্জিত তাপ, বেশি উষ্ণতার বস্তু তাপ গ্রহণ করে না, তাপ ছাড়ে, তাপ ছাড়ে। উত্তপ্ত বস্তু কর্তৃক বর্জিত তাপ, বর্জিত তাপ সমান শীতল বস্তু কর্তৃক, শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ, সমান সমান হয় গৃহীত তাপ। এ যতটা তাপ ছাড়ে এ ততটাই কিন্তু তাপ গ্রহণ করে। এটাকে কি বলা হয় বললাম, তাপীয় সাম্যাবস্থা কিন্তু বলা হয়। ওকে, মনে থাকবে। এবার আমরা আর কিছু মানে সহজ সহজ জিনিস আলোচনা করে নেব এবং দেখবে ক্লাসগুলো দেখো, পরীক্ষার আগে তো আমরা সাজেশন টাজেশন সবই দেবো। সাজেশন তোমরা যারা মানে 6 থেকে 7 এ উঠলে যদি পুরোনো ক্লাস দেখো, সাজেশনের ক্লাসগুলো তোমরা একবার দেখো, দেখবে অনেকেই কমেন্টে জানায় যে তারা তাদের স্কুলে প্রায় সব কমন পেয়ে যায়, সব কমন পেয়ে যায়, ফার্স্ট সেকেন্ড তো প্রচুর হয়, প্রচুর হয়, তারা প্রচুর অজস্র মেসেজ করে যে স্যার ফার্স্ট হয়েছি, এত নম্বর পেয়েছি, এই স্কুলে পড়ি। কেমন ক্লাসগুলো যদি দেখো সব তোমরা কিন্তু উত্তর করতে পারবে। এবং তোমাদের যখন প্রশ্ন বিচিত্রা বেরোবে, রায় মার্টিনে যখন প্রশ্ন বিচিত্রা বেরোবে, তখন আমি ওই বিজ্ঞানের সমস্ত প্রশ্নের উত্তর করে দেব এবং সহজ করে বুঝিয়েও দেবো, যাতে করে ওই ক্লাসগুলো দেখে তোমরা উত্তরগুলো বুঝে থাকলে যখন প্রশ্ন আসলো তোমাদের বোঝা তো থাকলোই, তাহলে তোমরা উত্তর করতে পারবে। আর শুধু যদি উত্তর বলে দিই তাহলে পরীক্ষাতে তুমি তো ওই উত্তরটা তো শুধু দেখা থাকলো, বুঝতে তো পারলে না, কিছুই বুঝতে পারলে না, তো পরীক্ষার সময় লিখতে পারবে না। তাহলে ক্লাস যদি দেখা থাকে, বোঝা যদি থাকে, তাহলে যে কোনো প্রশ্ন আসুক না কেন, যে কোনো প্রশ্ন আসলে কিন্তু তোমরা উত্তরটা করতে পারবে। ওকে, এবার আমাদের প্রশ্ন আছে যেটা, সেটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে ডাক্তারি থার্মোমিটার, ডাক্তারি থার্মোমিটার ফুটন্ত জলে, ফুটন্ত জলে ডোবানো উচিত নয় কেন? ডোবানো উচিত নয় কেন? ক্লাসে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে, কেমন? যেহেতু তোমাদের জন্য ক্লাস দেওয়া হচ্ছে, আমি চাইছি যাতে যারা ক্লাস দিচ্ছ সবাই যেন খুব সহজে বুঝতে পারো, তার জন্যই কিন্তু ক্লাসগুলো দেওয়া, তোমাদের জন্য ক্লাস দেওয়া। তাহলে তোমাদের যা কিছু সমস্যা হবে অবশ্যই বলবে। ওকে, এছাড়া আমাদের পেড গ্রুপ আছে, পেড গ্রুপে আমরা পরিবেশ বিজ্ঞান এবং ম্যাম ইতিহাস ভূগোলের নোটসগুলো প্রোভাইড করেন, সাজেশন সবগুলো একদম উত্তর করে দেওয়া থাকে, এবং নোটস আর সাজেশন পড়লে তোমার পরীক্ষায় সমস্ত প্রশ্নের আনসার করতে পারবে। ওকে, এবং সবাই যাতে অ্যাডমিশন নিতে পারে তার জন্য মাসে মাসে একদম একদম খুব কম কম ফি রাখা হয়েছে, 100 টাকা করে মাসে মাসে আমরা ফি রেখেছি, তোমরা চাইলে অ্যাডমিশন নিতে পারো। কেমন? জানুয়ারি 2 তারিখ থেকে কিন্তু শুরু হয়ে গেছে, জানুয়ারি থেকে আমরা স্টার্ট করে দিয়েছি। ওকে, প্রশ্ন হচ্ছে ডাক্তারি থার্মোমিটারকে কেন ফুটন্ত জলে ডোবানো উচিত নয়? ওকে, দেখো ডাক্তারি থার্মোমিটারে কিন্তু ওই 0 থেকে 100 পর্যন্ত মাপ থাকে না। 0 থেকে মেপে লাভ কি? ডাক্তারি থার্মোমিটার কি মাপ কেন মানে ব্যবহার করা হয়? জ্বর মাপতে ব্যবহার করা হয়। ওকে, জ্বর মানে কত? 100 বেশি যদি হয়, মোটামুটি 98.4 ডিগ্রি হচ্ছে মানবদের স্বাভাবিক তাপমাত্রা, ওই 97 থাকে অনেক সময় অনেকের ক্ষেত্রে। 100 মানে জ্বর বলি আমরা, 100 বা তার থেকে বেশি হলে জ্বর বলি আমরা, তাই তো? কিন্তু সেটা সেলসিয়াসে না, কেমন? সেলসিয়াসে কিন্তু না, সেলসিয়াসে 100 ডিগ্রি মানে জল ফোটে, ফুটন্ত জলের উষ্ণতা 100 ডিগ্রি সেলসিয়াস, সেলসিয়াসে না। ডাক্তারি থার্মোমিটার কিসে দাগ কাটা থাকে বলতো? ফারেনহাইটে দাগ কাটা থাকে, ফারেনহাইট। ওকে, এবার আমরা যদি দেখি যে ডাক্তারি থার্মোমিটারে আমাদের দাগ কতটা থাকে, কেমন? সর্বোচ্চ আমাদের ডাক্তারি থার্মোমিটারে মানে দেখবেন 92 ডিগ্রি ফারেনহাইট মোটামুটি ওরকম থেকে শুরু করে 110 ডিগ্রি ফারেনহাইট, 110 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত দাগ কাটা থাকে। এবং এটা সেলসিয়াসে বললে কেমন? সেলসিয়াসে তো দাগ থাকে না, প্রায় 42 ডিগ্রি সেলসিয়াস হবে, প্রায় 42 ডিগ্রি সেলসিয়াস হবে সেলসিয়াসে যদি আমরা দেখি, সেলসিয়াসে দেখি। কারণ ফারেনহাইট এবং সেলসিয়াসের সম্পর্ক তোমাদের বলে দিয়েছিলাম, ফারেনহাইটের ঘরগুলো ছোট ছোট তাই জন্য বড় মাপ দেখায়, আর সেলসিয়াসের ঘরগুলো বড় বড় তাই জন্য কম মাপ দেখায়। এর 100 ঘর আর ফারেনহাইটের 180 ঘরের সমান, কেমন? 180 ঘরের সমান, সেলসিয়াসের প্রায় ডবল হয়। ওকে, বিভিন্ন ক্ষেত্রে। এবার আমরা এখানে দেখছি যে উষ্ণতা যেটা হচ্ছে থার্মোমিটারে, ডাক্তারি থার্মোমিটারে দাগ কাটা থাকে ম্যাক্সিমাম 110 ডিগ্রি ফারেনহাইট, সেলসিয়াসে যদি বলি তাহলে আমার 42 ডিগ্রি সেলসিয়াস ডাক্তারি থার্মোমিটারে দাগ কাটা থাকে। এবার আমরা আসবো ফুটন্ত জলের উষ্ণতা কত? ফুটন্ত জলের উষ্ণতা কত বলো তো তোমরা, যে জল কত ডিগ্রি সেলসিয়াসে ফোটে?
কত ডিগ্রি সেলসিয়াসে ফোটে? 100 ডিগ্রিতে জল ফোটে স্যার, আমরা জানি এটা 100 ডিগ্রি সেলসিয়াসে জল ফোটে। 100 ডিগ্রি সেলসিয়াস মানে ফারেনহাইটে কত বলতো? ফারেনহাইটে কত বলতো? সেটা হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। ওকে, 212 ডিগ্রি ফারেনহাইট। তো আমার থার্মোমিটারে এইখানে আমার ধরো 95 96 বা 92 থেকে 92 93 95 96 এরকম করতে 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 110 পর্যন্ত ফারেনহাইটে দাগ কাটা থাকে। ফুটন্ত জলে আমি ডোবাই, যদি ফুটন্ত জলে যদি না ডোবাতাম, কারো কোনো ব্যক্তির জ্বর হচ্ছে 102 ডিগ্রি ফারেনহাইট, 102 ডিগ্রি 110 পর্যন্ত মাপ আছে, 102 ডিগ্রি মানে এতটা পর্যন্ত, ধরো এতটা পর্যন্ত আমার থার্মোমিটারটা উঠবে, নিয়ে এখানে থেমে যাবে 102 এ। কারো যদি 110 হয় তাহলে পুরোটা উঠবে, কারো যদি 100 হয় তাহলে এটুকু উঠবে ধরো, তবে 102 হলে এটুকু, 105 হলে এটুকু, 110 হলে এতটা, মানে বেশি করে উঠবে। ওকে, এবার ফুটন্ত জলে যদি আমরা ডোবানো হয় থার্মোমিটারটাকে, যদি ডোবাই, আমি ফুটন্ত জল আছে ডুবিয়ে দিচ্ছি, ফুটন্ত জলে 100 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এই থার্মোমিটার আমার 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দাগ কাটা থাকে। যদি ফারেনহাইটে বলি, ফুটন্ত জলে 212 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতা, আর আমার এখানে 110 অব্দি দাগ থাকে, তাহলে হু হু করে 110 অব্দি উঠবে, তারপর 212 মানে এতটা যেতে হবে, এবার জায়গা তো পাবে না, এটুকু তো থার্মোমিটার, এতটা পর্যন্ত যেতে হবে, এটা 110 আর ফুটন্ত জল 212 এতটা, তাহলে থার্মোমিটারের পাল্লাটা উঠতে উঠতে যখন জায়গা পাবে না, তখন থার্মোমিটারটা ব্রাস্ট করে ফেটে যাবে পুরো, তাই না? থার্মোমিটার যদি ফুটন্ত জল দিই, সঙ্গে সঙ্গে পাওয়ারটা হু করে উঠতে 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 জায়গা পাবে না, তখন ফেটে যাবে, প্রচন্ড চাপ সৃষ্টি হবে, ফেটে যাবে। বোঝা গেল? তাহলে এই কারণেই কিন্তু আমরা ফুটন্ত জলে থার্মোমিটারটাকে ডোবাতে পারবো না। কেন? কারণ ফুটন্ত জলে প্রচুর উষ্ণতা, 212 ডিগ্রি ফারেনহাইট, আর ডাক্তারি থার্মোমিটারে 110 ডিগ্রি ফারেনহাইট দাগ কাটা থাকে। তাহলে যদি ডোবাই, তাহলে পারদ হু হু করে বেড়ে যাবে, প্রসারিত হবে, এবং জায়গা না পেয়ে পারদের ওই যে কৈশিক যে নল থাকে থার্মোমিটারে, সেখানে প্রচন্ড চাপ সৃষ্টি হবে এবং ডাক্তারি থার্মোমিটার ফেটে যাবে। এই কারণেই আমরা ডাক্তারি থার্মোমিটারকে কিন্তু কখনোই জলের মধ্যে ডোবাতে পারবো না। ওকে, এবার আমাদের যদি প্রশ্ন আসে বলতো যে তাপ এবং উষ্ণতার মধ্যে পার্থক্য লেখো, পার্থক্য দিয়ে ধরো তাপ এবং উষ্ণতার মধ্যে যদি আমাদের পার্থক্য দেয়, আমি তো সব জিনিসগুলো বুঝিয়ে দিলাম, তাপ উষ্ণতার বিষয়গুলো মেনলি যে যে জায়গাগুলো আমি আছে আমাদের সেগুলো বুঝিয়ে দিলাম, তাহলে যদি আসে তাহলে কি লিখবে? প্রথমে তোমরা এখন পার্থক্য লিখবে, 3টে ঘর করবে, এরকম একটা ঘর করবে, এরকম ঘর করবে, আর এখানে ঘর করবে, এখানে এখানে আমাদের বিষয় লিখতে হবে, হেডিং এ বিষয়। প্রথমে কি দেবে? সংজ্ঞা, প্রথম বিষয় সংজ্ঞা লিখবে, লিখবে তাপ হলো এক প্রকার শক্তি যেটা নিলে বস্তু গরম হয় এবং ছেড়ে দিলে বস্তু ঠান্ডা হয়। উষ্ণতাতে লিখবে উষ্ণতা হলো বস্তুর তাপীয় অবস্থা, যা ঠিক করে দেয় কোন বস্তু তাপ নেবে এবং কোন বস্তু তাপ ছাড়বে। সহজ করে বলে দিলাম। আর যারা ভালো করে চাইছো লিখবে উষ্ণতা হলো বস্তুর তাপীয় অবস্থা, যা তাপ প্রবাহের অভিমুখ ঠিক করে দেয়। ওকে, তাহলে এটা হলো আমাদের প্রথম যেটা মানে সম্পর্ক বা আমাদের পার্থক্য। এরপর 2 নম্বর মানে পার্থক্য হলো, 2 নম্বর হচ্ছে সম্পর্ক। সম্পর্কের ক্ষেত্রে আমরা কি বলতে পারবো? এখানে বলতে পারবো তাপ হলো উষ্ণতার কারণ। বলেছিলাম আমি ক্লাসে, তাপ হলো, আগের ক্লাসগুলো যারা দেখবে দেখবে এখানে কিন্তু বলা হয় তাপ হলো উষ্ণতার কারণ। ওকে, তাপ যদি কোনো বস্তুতে দিই তাহলে উষ্ণতা বাড়বে না কমবে? বাড়বে। তাপ যদি বেরিয়ে যায় উষ্ণতা বাড়বে না কমবে? কমবে। জ্বর হলে তাপ বেড়ে যাচ্ছে মানে উষ্ণ তাপ বাড়লে উষ্ণতা বাড়বে, জ্বর ছেড়ে গেল তাহলে তাপ কমে গেল মানে উষ্ণতাও কমবে। ওকে, তাপ হলো উষ্ণতার কারণ। আর উষ্ণতাটা কি? উষ্ণতা হলো তাপের ফল, তাপের ফল। ওকে, শূন্যস্থান পূরণ আসতে পারে এখান থেকে, তাপ হলো উষ্ণতার ড্যাশ, ওখানে বসাবে কারণ। ওকে, তাপ হলো উষ্ণতার কারণ। এরপরে যন্ত্র, পরিমাপক যন্ত্র, পরিমাপক যন্ত্র লিখবে তাপ মাপা হয় ক্যালোরি মিটার যন্ত্রের সাহায্যে। আর যারা ভালো করে লিখতে চাও তারা লিখবে গৃহীত বা বর্জিত তাপ ক্যালোরি মিটার যন্ত্রের সাহায্যে মাপা যায়। আর উষ্ণতা মাপা যায় কোন যন্ত্রের সাহায্যে আমরা আলোচনা করলাম বলতো? থার্মোমিটার, থার্মোমিটার যন্ত্রের সাহায্যে উষ্ণতা কিন্তু আমাদের মাপা যায়। এককটা লিখে দেবে লাস্টে একক লিখে দেবে। ওকে, তাপের সিজিএস একক কি দেখছি আমরা? সিজিএস একক হচ্ছে আমাদের ক্যালোরি, ক্যালোরি দেখছিলাম। এসআই একক কি দেখছিলাম আমরা? জুল। আর এখানে সিজিএস একক কি দেখছিলাম আমরা? ডিগ্রি সেলসিয়াস। আমি পুরো লিখছি না, এসআই একক হচ্ছে জুল, যেটাকে জে দিয়ে লেখা হয়, জে মানে হচ্ছে জুল। ওকে, এরপরে দেখো আমাদের বইয়ে আমাদের 6-7 পাতা এগুলো সব হয়ে গেছে, 6-7 পাতা হয়ে গেছে। আমরা 8 পাতায় দেখবো। এই যে 8 পাতায় দেখো, এই 8 পাতাটা তোমরা বের করো তোমাদের বইয়ের। এখানে একটা পাত্র দিয়েছে, এই পাত্রতে আমাদের ধরো এরকম একটা পাত্র রয়েছে আমাদের, এই পাত্রতে জল আমাদের কিন্তু গরম করা হচ্ছে এবং থার্মোমিটার কিন্তু এখানে
যুক্ত করা হয়েছে, কেমন, থার্মোমিটার এখানে কিন্তু আমাদের যুক্ত করা হয়েছে। ওকে, এবং প্রথমে উষ্ণতা ছিল 25°C, যেই আমি জলে ডুবিয়েছি, আমার এখানে গরম জলের মধ্যে ডোবানো হয়েছে, উষ্ণতা এখানে থার্মোমিটার স্ট্যান্ডের সাহায্যে আটকানো আছে, কেমন, স্ট্যান্ডের সাহায্যে কিন্তু আটকানো আছে, ক্ল্যাম্পের সাহায্যে আটকানো আছে। উষ্ণতা বেড়ে আমার কত হলো, এখানে উষ্ণতা বেড়ে 50°C হলো। প্রথমে 25° ছিল, আর আরেকটা আরো বেশি গরম জলে আমি ডুবিয়েছি, সেখানে আমার কি হলো, থার্মোমিটারটাতে আমরা দেখতে পাচ্ছি, আমি জাস্ট বোঝানোর জন্য ছোট করে ছবিটা এঁকে দিচ্ছি এবং তাড়াতাড়ি ছবিটা আঁকছি। ওকে, তাড়াতাড়ি আঁকতে গিয়ে একদমই বাজে হয়ে গেল। এই যে ধরো আমি এরকম ভাবে আমাদের আছে থার্মোমিটার, এবং দেখা গেল আমি উষ্ণতাটাকে মানে এই গরম জলে দিলাম আমি থার্মোমিটারটাকে, দেওয়ার ফলে কি হচ্ছে, আমার উষ্ণতাটা এখানে আমার ক্ল্যাম্প দেওয়া আছে, কেমন, এখানে আমাদের ক্ল্যাম্পের সাহায্যে আটকানো আছে, এটা ক্ল্যাম্পের সাহায্যে আটকানো আছে, এবং উষ্ণতা বেড়ে কত হয়েছে, 75°C। তাহলে এখানে প্রথমে উষ্ণতা ছিল 25°C। ওকে, নিয়ে উষ্ণতা বেড়ে 50 হলো, তাহলে বাড়লো কত, 50°C থেকে 25°C বাদ দাও, তাহলে 25°C বাড়লো। এখানে কত বাড়লো, 25 ছিল, হলো 75, তাহলে 75 থেকে 25°C বাদ দাও, তাহলে 50°C। এবার তোমাকে যদি বলি যে এই কোনটাতে বেশি উষ্ণতা বেড়েছে, কোনটাতে বেশি উষ্ণতা বেড়েছে, 2 নম্বর ছবিতে বেশি উষ্ণতা বেড়েছে। এখানে কত করেছি আমি, 25 থেকে 50 করেছি, 25 থেকে 50, তাহলে 25 এর দ্বিগুণ করেছি, 25 থেকে 25 এর দ্বিগুণ করে 50 হয়, আর এখানে 3 গুণ করেছি, 25 কে 3 দিয়ে গুণ করে 75 হয়। তোমাকে যদি প্রশ্ন করি যে এগুলোকে গরম করতে কোনটাতে বেশি তাপ লাগে, একই জল নিয়েছিলাম 25°, এটাকে 50 করলাম গরম করে, আর এটাকে 75 করলাম, কোনটাতে বেশি তাপ লাগবে, কোনটাতে বেশি তাপ লাগবে? দেখো এখানে 25 থেকে 50 করছি, বাড়াচ্ছি কত, 25°, তাহলে 25 থেকে আরো 25 বাড়ালাম, মানে ডবল করলাম, তাই জন্য 50 হলো। আর এখানে 25 থেকে 75 করবো, মানে 50 বাড়াচ্ছি, এখানে 25 বাড়াচ্ছি, এখানে 50 বাড়াচ্ছি, কোনটাতে তাপ বেশি লাগবে? না তো স্যার, যেটাতে বেশি উষ্ণতা বাড়াতে হচ্ছে সেখানে বেশি তাপ লাগবে, তাই না? বেশি গরম করবে, বেশি তাপমাত্রা বাড়াবে, তো বেশি তাপ মানে আমাদের তাপ দিতে হবে। তুমি যদি আমাদের বলি যে খাওয়ার মতো জল গরম করো, কিন্তু খেতে পারি, হালকা একটু কিছুক্ষণ গ্যাস জ্বালিয়ে বন্ধ করে দিলেই হলো, 1 মিনিটও লাগবে না। কিন্তু যদি জল ফোটাতে হয় তাহলে আরো বেশি সময় লাগবে, 2-3 মিনিটের বেশি সময় লাগবে, তবে জল ফুটবে, তাই না? তাহলে বেশি গরম করতে গেলে আমার বেশি সময় ধরে তাপ দিতে হবে। ওকে, তাহলে 25-এ যে আমার তাপ দিতে হবে, 50 বাড়াতে গেলে আমার বেশি তাপ দিতে হবে। এখানে 25 এর দ্বিগুণ করলাম, এখানে 3 গুণ করলাম, তাহলে এখানে যা তাপ লাগবে এখানে তার আরো বেশি কিন্তু তাপ লাগবে। ওকে, ধরো বলা হচ্ছে যে কোনো একটা বস্তুকে আমি 10°C থেকে 20°C করলাম, আর আরেকটা বস্তুর উষ্ণতা 20°C থেকে 40°C করলাম, কোনটাতে তাপ বেশি লাগবে? ভালো করে উত্তর দাও, পজ করে উত্তর দাও, নিয়ে মেলাও আমার সাথে। 10 থেকে 20° করলে আর একটা বস্তু 20 থেকে 40° করলে কোনটাতে বেশি তাপ দিতে হবে? অবশ্যই 2 নম্বরটাতে বেশি তাপ দিতে হবে। কেন? 10 থেকে 20 করছি, তাহলে কত বাড়াচ্ছি, 20 থেকে 10 বিয়োগ করো, 20 থেকে 10 বাদ দিলে হয় 10, এখানে 20 থেকে 40 করছি, তাহলে 40 বিয়োগ 20 মানে 20, ডবল বাড়াচ্ছি, তাহলে এইখানে যা তাপ দিতে হবে, এখানে যেহেতু ডবল বাড়াচ্ছি তাহলে এখানে তার দ্বিগুণ তাপ দিতে হবে, দ্বিগুণ তাপ, তাই না? ডবল তাপ দিতে হবে, দ্বিগুণ তাপ দিতে হবে। ওকে, ধর কোনো জিনিসটাকে আমি 10 থেকে 20 করছি, আর একটা জিনিসকে ধর আমি যদি 20°C থেকে 20°C থেকে যদি আমি 50°C করি, তাহলে কত আমি এখানে উষ্ণতা বাড়াচ্ছি, আমার এখানে 50 থেকে 20 বাদ দিলে 30, তাহলে প্রথমে যা তাপ লাগবে এখানে 30 হচ্ছে, তাহলে 3 10 30, তখন 3 গুণ, তখন এখানে কত হয়ে যাবে, 3 গুণ কিন্তু আমাকে তাপ দিতে হবে। ওকে, তাহলে গৃহীত বা বর্জিত তাপ নির্ভর করবে কিসের উপর, কতটা উষ্ণতা বাড়াচ্ছি তার উপর। যত বেশি উষ্ণতা বাড়াবো তত বেশি তাপ লাগবে, কম উষ্ণতা বাড়ালে কম তাপ লাগে, বেশি উষ্ণতা বাড়ালে বেশি তাপ লাগে, এটা কিন্তু মনে রাখবে। ওকে, ধর এবারে এই গরম জলটাই, যেটা আমি 50° করলাম আর এটা 75 করলাম, আমি বললাম ঠান্ডা করে দুটোকেই 75 নিয়ে আসো, দুটোকে 75 নিয়ে আসো, কোনটা তাড়াতাড়ি ঠান্ডা হবে? 50টা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে 25 হবে, 75টা 25 হতে গেলে মানে কমে আবার 25 হতে গেলে বেশি সময় লাগবে, কারণ এর মধ্যে বেশি তাপ আছে। গরম হতেও যেমন বেশি তাপ লাগবে, ঠান্ডা হতে বেশি তাপ লাগবে, এ গরম যেমন তাড়াতাড়ি হবে, ঠান্ডাও তাড়াতাড়ি হবে, কেমন? তাহলে এই কম তাপ নিয়েছে তার জন্য তাড়াতাড়ি আবার ঠান্ডা হয়ে 25 হবে, বেশি তাপ নিয়েছে তাহলে বেশি তাপ ছাড়বে, নিয়ে থাকতে হবে। তাহলে গৃহীত বা বর্জিত তাপ কিন্তু মানে কিসের উপর নির্ভর করে, কতটা উষ্ণতা বাড়াচ্ছে তার উপরে, তাই না? আবার 25 কমে 25 হবে, তাহলে সহজে হতে পারবে, আর এ 50 মাইনাস হবে তবেই 75 থেকে কমে 25 হবে, তাহলে বেশি তাপ কিন্তু একে ছাড়তে হবে। তাহলে গৃহীত বা বর্জিত তাপ কিসের উপর নির্ভর করে? অবশ্যই উষ্ণতার উপর নির্ভর করে, উষ্ণতা বেশি হলে
বেশি উষ্ণতা পর্যন্ত দিতে মানে বাড়াতে গেলে বা কমাতে গেলে বেশি তাপ গ্রহণ বা বর্জন করতে হবে। 2 নম্বর ছবি এখানে দেখো, 25 ডিগ্রি জল নিয়েছে, নিয়ে আমার 25 ডিগ্রি জল দুটোতেই, ধরো এখানে জল রয়েছে আমার 25 ডিগ্রি জল, সেটাকেও 50 ডিগ্রি করছে, আর একটা 25 ডিগ্রি জল ছিল সেটাকেও 50 ডিগ্রি সেলসিয়াস করছি। কিন্তু তফাৎ রয়েছে, তফাৎ হচ্ছে এখানে আমার 1 গ্লাস জল আছে, এখানে আমার 1 গ্লাস জল আছে। ওকে, আমার এখানে 1 গ্লাস জল নিয়েছি, 1 গ্লাস জল নিয়েছি, আর এখানে আমার 20 গ্লাস জল নিয়েছি। তোমাকে যদি বলি দুটোই দিয়েছিলাম আমি, ধরো দুটোই আমি দিয়েছিলাম 25 ডিগ্রি সেলসিয়াস, এখানে 1 গ্লাস জল আর এখানে 20 গ্লাস জল। এবার আমি বলছি একেও 25 থেকে 50 করো, একেও 25 থেকে 50 করো, কোনটাতে বেশি তাপ লাগবে? তোমরা বলবে যে স্যার যেখানে 20 গ্লাস জল আছে সেখানে বেশি তাপ লাগবে। দুটোতেই প্রথমে উষ্ণতা ছিল 25, দুটোকেই 25 থেকে 50 করছি, একেও 25 থেকে 50 করছি, কিন্তু এখানে বেশি তাপ লাগছে কেন? এখানে 1 গ্লাস জল। যদি একটা মানে আমাদের এতে চা করা পাত্র থাকে বা হাঁড়িতেও হতে পারে, 1 গ্লাস জল দেবে, ফোটাতে গেলে তাড়াতাড়ি ফুটে যায়। কিন্তু একদম ভর্তি 1 হাঁড়ি জল যদি ফোটাতে চায় তাহলে দেরিতে আমাদের জলটা ফোটে। জলের পরিমাণ বাড়লে আমাদের ফুটতে সময় লাগবে বেশি। তাহলে গৃহীত ও বর্জিত তাপ কিসের উপর নির্ভর করছে? পরিমাণের উপর। পরিমাণ যদি বাড়ে তাহলে ওই একই উষ্ণতা বাড়াতে বেশি তাপ লাগবে। 1 গ্লাস জলে যা তাপ লাগবে 50 করতে, 20 গ্লাস জলকে ওই 50 আনতে তার 20 গুণ বেশি তাপ লাগবে। বোঝা গেল? তাহলে জলের পরিমাণ বাড়লে তাপের পরিমাণও বেশি দিতে হবে, একই উষ্ণতা বাড়াতে গেলে বেশি পরিমাণ আমাকে তাপ দিতে হবে। এটা একটা সম্পর্ক। 3 নাম্বার 9 পাতায় দেখো নিচের দিকে ছবি দিয়েছে, এখানে দুটোতেই 25 ছিল, কিন্তু দুটোরই পরিমাণও একই। ধরো এখানেও 20 লিটার, সাপোজ আমি বলছি অ্যাজ পার এক্সাম্পল, এখানেও 20 লিটার, এখানেও 20 লিটার, কিন্তু এইখানে 25 এর প্রথমে জল ছিল, এদিকে আমার জল ছিল, আর এইদিকে হয়তো দুধ ছিল। দুটোই একই পরিমাণ, এখানে যা জল নিয়েছে এখানে একই দুধ নিয়েছি। এখানে 1 লিটার জল নিলে এখানে 1 লিটার দুধ, এখানে 20 লিটার জল নিলে এখানে 20 লিটার দুধ নিয়েছি। দুটোরই প্রথমে 25 ছিল, দুটোকেই 50 করব। এবার কি হবে? কোনটা তাড়াতাড়ি গরম হবে? পাশাপাশি যদি তোমরা দেখো 1 লিটার জল নিয়েছো, একটাতে 1 লিটার দুধ নিয়েছো, যদি গরম করো দেখবে দুধটা তাড়াতাড়ি গরম হয়। আবার যদি ঠান্ডা করো দুধটা তাড়াতাড়ি ঠান্ডা হয়। দেখবে অনেকে থাকে তোমাদের বন্ধুদের মধ্যে খুব তাড়াতাড়ি রেগে যায়, চট করে মানে একটু বললেই রেগে যাবে। আবার দেখবে সে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে আবার মিশে যায়, বন্ধু হয়ে যায়, তাই না? তাহলে যে যত তাড়াতাড়ি রেগে যায় সে তত তাড়াতাড়ি আবার ঠিক হয়ে যায়। কিন্তু কিছু কিছু ছেলে থাকবে দেখবে রাখতে যায়, বন্ধুদের মধ্যে, ফ্রেন্ডদের মধ্যে, বান্ধবীদের মধ্যেও দেখবে অনেকে রাখবে না, চুপচাপ থাকবে, কিন্তু সে একবার যদি রেগে যায়, একবার রেগে গেলে কিন্তু রাগটা অনেক দিন ধরে পুষে রাখে, সহজে কিন্তু তার রাগ ভাঙে না। তাহলে যারা তাড়াতাড়ি চট করে রেগে যায়, চট করে ঠান্ডা হয়, সেটা হচ্ছে দুধ। আর যারা ধীরে ধীরে গরম হবে, ধীরে ধীরে রাগ করবে এবং রাগটা ভাঙবেও দেরিতে, তারা হচ্ছে জল। ওকে, বোঝা গেল? তাহলে দুধ তাড়াতাড়ি গরম হয় তাই জন্য তাড়াতাড়ি ঠান্ডা হয়, আর জলটা ধীরে ধীরে গরম হয় তাই জন্য ধীরে ধীরে ঠান্ডা হয়। এই জন্য সেদ দেওয়ার যে বোতলেও দেখবে গরম জল ভরে সেদ দেওয়া হয় ব্যথা ট্যাথা করলে। বা ওই যে ওয়াটার ব্যাগ পাওয়া যায়, ওয়াটার ব্যাগ পিলোর মতো দেখতে, ওই ওয়াটার ব্যাগের মধ্যে কারেন্টে জল গরম করে সেখানে সেদ দেওয়া হয়, কারণ ওই গরম জল অনেকক্ষণ ধরে গরম থাকে। ওকে, এবং গরম থাকার কারণে আমরা সহজে সেদটা নিতে পারি। অন্য তরল যদি নিতাম এই গরম করার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেল, তাহলে ওইটা আমার কাজে লাগাতে পারতাম না, তাই না? তাই জন্য আমরা কি ব্যবহার করি বললাম? আমরা জল ব্যবহার করতে পারি। জল ব্যবহার করলে সেই গরমটা অনেকক্ষণ থাকে। কেমন? জল যেমন ধীরে ধীরে গরম হয়, ধীরে ধীরে ঠান্ডা হয়। তাহলে গৃহীত বা বর্জিত তাপ আমরা দেখলাম, এক হচ্ছে কতটা উষ্ণতা বাড়াচ্ছি, উষ্ণতা বৃদ্ধির পরিমাণের উপর, বা উষ্ণতা কতটা কমাচ্ছি তার উপর নির্ভর করছে। বেশি উষ্ণতা বাড়াতে গেলে বেশি তাপ, কেমন? কম উষ্ণতা বাড়াতে গেলে কম তাপ লাগবে। একই রকম ভাবে বেশি উষ্ণতা কমাতে গেলে বেশি তাপ ছাড়বে, কম উষ্ণতা কমাতে গেলে কম তাপ ছাড়বে। আর দেখলাম পরিমাণের উপর 2 নম্বর, পরিমাণ বাড়লে তাপ, গৃহীত তাপ বা বর্জিত তাপ বাড়ে, আর পরিমাণ কমলে গৃহীত বা বর্জিত তাপ কমে। আর 3 নম্বর কেসে দেখলাম যে পরিমাণ আর কতটা উষ্ণতা বাড়ছে এই দুটো একই থাকা সত্ত্বেও বিভিন্ন বস্তুর তাপ গ্রহণ বা বর্জন ক্ষমতা আলাদা। জল এবং দুধ আলাদা আলাদা বস্তু, তার জন্য তাদের বাদবাকি সবই মানে পরিমাণে একই নিচে, উষ্ণতা বাড়ানো কমানো একই হচ্ছে, অথচ আলাদা আলাদা হচ্ছে, তার কারণ তাদের উপাদান আলাদা আলাদা। দুধ আর জল কিন্তু একই নয়, দুটোর উপাদান আলাদা। তাহলে উপাদানের উপরেও কিন্তু গৃহীত বা বর্জিত তাপ নির্ভর করে। ওকে, তাহলে 3টে জিনিসের উপর গৃহীত বা বর্জিত তাপ নির্ভর করে, যেটা ফার্স্ট টার্মে দেখবে আমাদের অনেক স্কুলে প্রশ্ন আসে, দারুণ ইম্পর্টেন্ট। কি প্রশ্ন আছে বলতো? গৃহীত বা বর্জিত তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। ওকে, গৃহীত বা বর্জিত তাপ একই জিনিস, গ্রহণ করা বা কতটা তাপ ছেড়ে দিল। বর্জিত তাপ কি কি বিষয়ের উপর নির্ভর করে? এক দেখলাম বস্তুর ভর,
বস্তুর ভর যদি বেশি হয় তাহলে গৃহীত তাপও বেশি হবে, বা তাপ ছেড়ে দিলে বর্জিত তাপও বেশি হবে। ওকে, ভর বাড়লে গৃহীত তাপ বা বর্জিত তাপ বাড়ে। সেই 1 লিটার জল আর 10 লিটার জল, কেমন? 1 গ্লাস আর 20 গ্লাস। 1 গ্লাসে উষ্ণতা বাড়াতে যাব, 1 গ্লাস জলকে আমি 100তে নিয়ে যাব, আর 20 গ্লাস জলকে 100তে নিয়ে যাব। যেখানে জল বেশি 20 গ্লাস, সেখানে বেশি তাপ লাগবে। ওকে, তাহলে বস্তু ভরের উপর নির্ভর করে। 2 নম্বর হচ্ছে বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের পরিমাণ। কতটা উষ্ণতা বাড়াচ্ছি বা কতটা উষ্ণতা কমাচ্ছি তার উপর নির্ভর করে। ওকে, বৃদ্ধি বা হ্রাস কেন লিখলাম? উষ্ণতা যখন বাড়াবো তখন গৃহীত তাপ হবে, আর যখন উষ্ণতা কমাবো বর্জিত তাপ, তখন উষ্ণতা এখানে কি হবে? হ্রাস হবে। তাহলে কতটা উষ্ণতা বাড়াবো, 25 থেকে 50 করতে গেলে যা তাপ লাগবে 25 থেকে 75 করতে গেলে বেশি তাপ লাগবে। তাহলে বেশি উষ্ণতা বাড়াতে গেলে বেশি তাপ লাগে। আবার 75 থেকে মানে 25 থেকে 50 থেকে কমে 25 হতে গেলে যা তাপ বেরোবে 75 থেকে 25 হতে গেলে বেশি তাপ বেরোবে, তাই না? তাহলে বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের উপর নির্ভর করে, হ্রাসের পরিমাণের উপর। 3 নম্বর দেখলাম বস্তুর উপাদান যেটা উঁচু ক্লাসে গিয়ে দেখবে, সেটাকে বলা হয় আপেক্ষিক তাপ। কি বলা হয় এটাকে? আপেক্ষিক তাপ। কেমন? আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট বলা হয়। তাহলে গৃহীত বা বর্জিত তাপ এই তিনটে বিষয়ের উপর কিন্তু নির্ভর করে। ওকে, আমাদের আর কিছু জায়গা রয়েছে, এই জায়গাগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। কেমন? আজকে ক্লাসটি এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে, আর বেশি কিন্তু লেন্দি করব না। নেক্সট ক্লাসে আমরা বাকি বিষয়গুলো আলোচনা করব। ওকে, আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটাতে লাইক দেবে। যারা প্রথমবার চ্যানেলে এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং পুরোনো ক্লাসগুলো তোমরা দেখে নেবে। তোমাদের বুক লিস্টের ভিডিও আমরা প্রোভাইড করেছি, যারা দেখোনি বুক লিস্টে বিভিন্ন সাবজেক্টে তোমরা কোন কোন বইগুলো নিতে পারো, সহায়িকা বইগুলো কোনগুলো নিতে পারো, কোনগুলো ভালো বই, এবং বিভিন্ন মেরিটের স্টুডেন্ট, কারো ভালো স্টুডেন্ট রয়েছে, কেউ টপার রয়েছে, কেউ অ্যাভারেজ স্টুডেন্ট রয়েছে, তারা কোন বই নেবে সবগুলো কিন্তু আমি ওই বুক লিস্টের ভিডিওতে বলে দিয়েছি। ওকে, সেখান থেকে অবশ্যই দেখে নিও, আর ক্লাসগুলো দেখবে। ক্লাসগুলো কিন্তু তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে নেবে। কেমন? তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব 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 ভালো থেকো। সবাইকে অল দ্য ভেরি বেস্ট।